ওয়েলকাম টু ডিয়ার সুভাষ স্যার। আজকে একটা বিশেষ ইন্টারেস্টিং একটা ইস্যু নিয়ে এলাম। সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এবং তোমরা থাম্বনেল দেখেও বুঝে গেছো। সেটা হচ্ছে ইউএসএ দ্য ম্যান ইজ ব্যাক, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইজ ব্যাক আগেন। 2016 সালে এসেছিল, 4 বছরের টার্ম ছিল। 2016 থেকে কত 20তে আমরা দেখলাম যে না 20তে ফিরতে পারেনি। তারপরে আমরা দেখলাম আবার 24 সালে কামব্যাক করলো। অফিসিয়ালি উনি ডিক্লেয়ার করে দিয়েছেন যে তিনি মোটামুটি হোয়াইট হাউস দখল করছেন। এখনো পর্যন্ত কমলা হ্যারিস তার যে প্রতিদ্বন্দ্বী ছিল সে এখনো পর্যন্ত মানতে পারেনি যে সে হেরে গেছে। তো এখানে একটা কথা খুব বলতে ইচ্ছে করছে, তার কারণটা হচ্ছে বহুবার তোমরা দেখেছো খবরে যে অনেকগুলো মার্ডার অ্যাটেম্পট নেওয়া হয়েছিল একে মারার জন্য। কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের সাইড দিয়ে। শুধু তাই নয়, 2019-এর পর থেকে অনেকগুলো কেস করা হয়েছিল, জেলে ঢুকিয়ে দেওয়া হবে বলা হয়েছিল, এটসেট্রা এটসেট্রা, বহু কিছু করা হয়েছে যে যাতে ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবে ক্ষমতায় ফিরতে না দেওয়া হয় বা ইউএসের ইতিহাসে তাকে যাতে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। বাট এখানে একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে রাখে হরি মারেকে, যাকো রাখে সাইয়া মার সাকে না কই। অতএব বুঝতেই পারছো যে যাকে রেখে দেবে ভগবান তাকে মারার মতো কারোরই ক্ষমতা নেই। সো দ্য ম্যান ইজ ব্যাক এগেন, দ্যাট ইজ ডোনাল্ড ট্রাম্প। এবার একটু বলে নিই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলো 2016 সালে। যখন ক্ষমতায় এসেছিলেন টোটাল তাদের যে সিটস ছিল সেই সিটস হচ্ছে, একটু দেখে নাও, টোটাল সিট হচ্ছে 538টা। মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে হাউস অফ কমন্সের ভোট। ওখানে দুটো রয়েছে, সেনেট রয়েছে আর হাউস অফ কমন্স, যেটা আমাদের লোকসভা। তাহলে আমাদের যেটা লোকসভা, যেখানে লোকসভা থেকে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যেভাবে হয়েছেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, একই রকমভাবে এখানে হাউস অফ কমন্সে এখানে যেটা রয়েছে সেই হাউস অফ কমন্সে সিট রয়েছে 538টা, যার মধ্যে ম্যাজিক ফিগার হচ্ছে 270, অর্থাৎ 270 পেলে ম্যাজিক ফিগার ক্রস করা যাবে। আগের বারে ইনি পেয়েছিলেন 306, এবারে 270 ক্রস করে গেছে। যেগুলো রেড দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে রিপাবলিকান, যেগুলো তোমরা ব্লু দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে ডেমোক্র্যাট। আর অ্যাকচুয়ালি এখানে যে ফ্যাক্টরটা যেটা করে, যে ফ্যাক্টরের কারণে ডোনাল্ড ট্রাম্প এখানে ক্ষমতায় আবার ফিরে এলো, সেটা হচ্ছে পার্পল স্টেট। এই পার্পল স্টেট, যেটা পার্পল কালার বা পার্পল স্টেট রয়েছে, অথবা একে বলা হয় সুইং স্টেট, অথবা বলা হয় ব্যাটল গ্রাউন্ড স্টেট। তার কারণ 50টা স্টেটের মধ্যে মোটামুটি লগভগ 43টা স্টেটে কি হবে না হবে সবাই জানে, যে হ্যাঁ কোনটাতে রিপাবলিকান যাবে, কোনটাতে ডেমোক্র্যাট যাবে, এটা সবারই মোটামুটি পাকা থাকে। বাট যে 7টা সুইং স্টেট আছে তার মধ্যে যে কম্পিটিটিভ স্টেট রয়েছে প্রায় 14খানা, তার মধ্য থেকে 7টা, লাইক পেনসিলভেনিয়া, লাইক আরিজোনা, লাইক নেভাডা, এগুলো সব, জর্জিয়া, এগুলো রয়েছে। তো এই যে 7টা সুইং স্টেট থেকে এটাই ফ্যাক্টর হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের জন্য। তার কারণ এই 7টা সুইং স্টেটে মোটামুটি অলমোস্ট হোয়াইট ওয়াশ করে ফেলেছেন কে? ডোনাল্ড ট্রাম্প, অলমোস্ট। এবারে তোমাদের একটু বলে রাখি, আমাদের ইলেকশনের থেকে ওনাদের যে ইলেকশনটা একটু ডিফারেন্ট কোয়াইট। কেন সুইং স্টেট বলছি? তার কারণ ধরো আমি যদি তোমাদেরকে বলি, ধরো পশ্চিমবঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল 42টা লোকসভা সিট। এখন 42টা লোকসভা সিটে ধরো রুলিং পার্টি পেলো কটা? 20টা। তার মানে তার দলে যোগ হবে 20। ধরো অন্য কেউ পেলো 22টা, কি অন্য কেউ পেলো 18টা, আবার অন্য কেউ পেলো 4টা। তাহলে প্রত্যেকের আলাদা আলাদা হবে। তাহলে এখানে যে জিতছে 42টার মধ্যে সে কত? 20টা, মানে লোকসভার নিরিখে। তাহলে সেটা যোগ হয়ে যাবে, অনলি সে 20টাই যোগ করবে। বাট এখানকার স্ট্র্যাটেজি হচ্ছে সেটা নয়, যে যে স্টেটে জিতবে, অর্থাৎ 42টার মধ্যে যদি কেউ 20টা পায়, অন্য কেউ 18টা পেলো, অন্য কেউ 4টা পেলো, তাহলে যে পাচ্ছে 20টা তারই দলে যোগ হয়ে যাবে পুরো 42টা। সো দ্যাট ইজ কল্ড দ্য ম্যাজিক অফ সুইং স্টেট। অর্থাৎ কোনো একটা স্টেটে যদি কেউ যদি কোনো রকম ভাবে যদি জিতে যায়, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ হয়, তাহলে ওই স্টেটের পুরো সিটটা কাউন্ট হয়ে যাবে ওই দলের। এবং এই কারণে এই সুইং স্টেটই কিন্তু শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে আবার কামব্যাক করালো। এবং ডোনাল্ড ট্রাম্পের সেই যে বিখ্যাত ক্যাম্পেইন মেক আমেরিকা গ্রেট আগেইন, অর্থাৎ আমেরিকাকে আবার গ্রেট করো। চলো আমি একে একে পয়েন্টস আলোচনা করব। আমার আজকের ভিডিও এখান থেকেই আমি শুরু করছি। তোমাদের প্রত্যেককে বলবো তোমরা এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত তোমরা দেখবে। ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, প্রত্যেকটা পয়েন্টসকে জিওপলিটিক্যাল গ্রাউন্ডে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবে। এবং আমি অবশ্যই তোমাদেরকে জিনিসগুলো বোঝাবো যে না কেন জিওপলিটিক্যালি আজকে ইউএসএ ডোনাল্ড ট্রাম্প আসার পরে জিওপলিটিক্যালি কি কি জায়গাগুলো পরিবর্তন হতে পারে, বা আরো কি হতে পারে, প্রবলেমগুলো কি থাকতে পারে, ভারতের ক্ষেত্রে কতটা সুবিধা হবে, ভারতের প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের ক্ষেত্রে প্রবলেম কি হতে পারে বা সুবিধা কি হতে পারে, যতগুলো যুদ্ধ চলছে সেগুলো কি হতে পারে, এই সমস্ত কিছু কিন্তু আজকে আমি ডিসকাশন করব। তোমরা শেষ পর্যন্ত এই ভিডিওটাকে দেখতে থাকবে। প্রথম যে কারণটা আসবো, যে ডোনাল্ড ট্রাম্প কেন ক্ষমতায় এলো, কেন বাইডেন হ্যারিস যে জুটি, অর্থাৎ কমলা হ্যারিস কেন হারলো,
এই পয়েন্টে যেতে গেলে আমি 5টা পয়েন্ট আলোচনা করব যেটা খুব 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 প্রমিনেন্ট ছিল এবারের ইলেকশনে। সেটা হচ্ছে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে ইমিগ্রেশন ইস্যু। ইমিগ্রেশন কথার অর্থ হচ্ছে ইলিগাল ইমিগ্রেশন। ইউএসএ এমনই একটা জায়গা, আমরা যদি দেখি ইউএসএ এমনই একটা জায়গা যে ইউএসএ আমরা একটু তোমরা দেখতে থাকো, ইউএসএ দেখো, ইউএসএ এমনই একটা জায়গা যেখানে এই পোর্শনে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এই মিডল ইস্ট থেকে এবং ইউরোপ থেকে বা আফ্রিকা থেকে কি হয়, ইলিগাল ইমিগ্রেশন হয়। এই ইলিগাল ইমিগ্রেশন নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট সরব হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে না, আমি ক্ষমতায় এলে কিন্তু এই ইলিগাল ইমিগ্রেশনকে ইমিডিয়েটলি বন্ধ করব, অর্থাৎ আমি ব্যবস্থা নেব। তার কারণটা হচ্ছে আমেরিকানসরা মনে করেন যে এই ইলিগাল ইমিগ্রেশনের কারণে তাদের দেশে তাদের যে রিসোর্সেস সেটাকে প্রপারলি ইউটিলাইজ করা হচ্ছে না, সেটা এক্সপ্লয়টেশন হয়ে যাচ্ছে। কেন না, তাদের দেশে যে রিসোর্সেস রয়েছে সেই রিসোর্সেসগুলো যারা ইলিগালি ওখানে ইমিগ্রেন্ট হচ্ছে, যারা ইলিগালি এন্টারিং করছে ওখানে, তারা সমস্ত বেনিফিট নিয়ে নিচ্ছে। তাদের ক্ষেত্রে এমপ্লয়মেন্টের ইস্যু আসছে, তাদের ক্ষেত্রে জিনিসপত্রের যে দাম বাড়ছে, এই সমস্ত কিছুর মানে ইম্প্যাক্ট সেটা কিন্তু এই কাদের কারণে রয়েছে, সেটা হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্টসের কারণে। সুতরাং ইলিগাল ইমিগ্রেন্টস কিন্তু যেটা জো বাইডেনের সরকার তাদেরকে যেটা করতে চাইছিল সেটা কিন্তু, অর্থাৎ তারা অ্যাকচুয়ালি বাইডেনের সময়, জো বাইডেন বা কমলা হ্যারিসের সময়ে, মানে মিনস তাদের যে টেনিয়র যখন ছিল প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট হিসেবে, তখন হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্টসরা যখন ঢুকতো তারা খুব তড়িঘড়ি করে তাদেরকে কি করানো হতো না, তাদেরকে ভোটিং পাওয়ার দিয়ে দেওয়া হতো, অর্থাৎ ভোটার লিস্টে। অনেকটা সিমিলারিটি তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে। ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ইমিগ্রেন্টস রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে তোমরা মেলাও তাহলে মিলবে। আমাদের রাজ্যে কিন্তু প্রচুর ইলিগাল ইমিগ্রেন্টস রয়েছে, ফ্রম বাংলাদেশ, ফ্রম মিয়ানমার, এগুলো থেকে ইলিগাল ইমিগ্রেন্টস রয়েছে। এই ইলিগাল ইমিগ্রেন্টসকে কিন্তু আমাদের সাধারণত যারা শাসক দল থাকে তারা ইমিডিয়েটলি চায় কি, যে তারা এসে এখানে ভোট ব্যাংক হিসেবে কাজে লাগুক। একই রকম ভাবে কিন্তু বাইডেন গভর্নমেন্ট তারাও কিন্তু এটাকে ভোট ব্যাংক হিসেবে কাজে লাগাচ্ছিল, যেটা ডোনাল্ড ট্রাম্প একেবারে মূল ইস্যু করে ফেলেছে। শুধু পার্থক্য হচ্ছে বেসিক্যালি আমেরিকান মতো জায়গায় সেখানে যখন স্বাভাবিকভাবে ডেমোক্রেসিকে যখন প্রুভ করা হবে, সেখানকার মানুষরা যথেষ্ট জিওপলিটিক্যালি কনসার্নড, সেই কারণেই তারা কিন্তু এবারে সেই ইস্যুটাকে কিন্তু একটা মধ্যা ইস্যু রেখেছিল এবং তার একটা ইম্প্যাক্ট এখানে পড়েছে ভোটে। 2 নম্বর ইম্প্যাক্ট হচ্ছে সেটা হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশনের সঙ্গে সঙ্গে যে ইউএস যে ডলার, তার যে মান বা তার যে মূল্য সেটা নিম্নমুখী হচ্ছিল, ডলারকে চ্যালেঞ্জ করছিল ব্রিক্স কারেন্সি। আমি রিসেন্টলি ভিডিওতে বলেছিলাম যে ব্রিক্স কারেন্সি আসবে, ডলারকে চ্যালেঞ্জ করবে, যে ব্রিক্স যে নেশনগুলো রয়েছে সেই নেশনগুলো তারা যে ট্রেড করবে সেই ট্রেডটা করবে সাধারণত ব্রিক্স কারেন্সি নিয়ে। তো স্বাভাবিকভাবে যে ডলারকে যে একটা যে চুনতি দেওয়া, ডলারকে যে একটা চ্যালেঞ্জ দেওয়া, সেটা কিন্তু কেবলমাত্র ব্রিক্স কারেন্সিতে, ভারত এবং চায়নার মতো দেশ যখন সেখানে ইনভলভ হয়ে যাচ্ছে, ব্রাজিল রাশিয়ার মতো দেশ যখন ইনভলভ হয়ে যাচ্ছে, স্বাভাবিক একটা চ্যালেঞ্জ ছিল। ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই চ্যালেঞ্জটাকেও কিন্তু নিচ্ছিল যে না, আমি যদি ক্ষমতায় আসি আমি কিন্তু ডলারকে আবার কি করাবো, স্ট্রং করাবো, ডলারকে কিন্তু আবার আমি স্ট্রেংথের জায়গায় নিয়ে আসবো। আগেন ইনফ্লেশন একটা চরম লেভেলে যাচ্ছিল, ইনফ্লেশন মুদ্রাস্ফীতি, এই মুদ্রাস্ফীতি চরম লেভেলে যাচ্ছিল বলেই কিন্তু সেখানে আমরা দেখেছিলাম যে আমেরিকান সেখানে এই যে ফেড পলিসি, বারবার করে ফেড পলিসি চেঞ্জ করার জন্য চিন্তা ছিল। পাওয়েল যেটা যে নীতিগুলো নিচ্ছিল, পাওয়েল যেটা ফেডের, সেখানে বারবার করে বিভিন্ন রকম কনফারেন্স করছিল এবং গোটা বিশ্ব কিন্তু তাকিয়েছিল যে সেখানে রেড কার্ড হচ্ছে কি হবে না, রেড কার্ডটা হওয়াটা কতটা জরুরি ফেডারেল ব্যাংকে, এই সমস্ত কিছু ইস্যুস কিন্তু ছিল। তাই এটা একটা বিশাল বড় ইস্যু হয়ে গেল যে না, আমি অ্যান্টি ইনফ্লেশনারি মেজার্স যেগুলো নেওয়ার দরকার সেগুলো আমি নেব। ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এটাও ক্যাম্পেইনে ছিল। 2 নম্বর ইস্যু। 3 নম্বর হচ্ছে আনএমপ্লয়মেন্ট। স্বাভাবিকভাবে ইনফ্লেশন থেকে কিন্তু আনএমপ্লয়মেন্ট আসবে, ইমিগ্রেশন ইলিগাল ইমিগ্রেশন থেকে কি আসবে, আনএমপ্লয়মেন্ট ইস্যু আসবে। অর্থাৎ যুবকরা প্রচুর রয়েছে, ইলিগালি প্রচুর জন যাচ্ছে, তো স্বাভাবিকভাবে সেখানে যেটা হচ্ছে যে সেখানকার যে যুবক যুবতী তারা কিন্তু বেকারত্বতে ভুগছে। আনএমপ্লয়মেন্ট ইস্যু কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রকে পুরো জরাগ্রস্ত অবস্থায় নিয়ে যাচ্ছিল। এটা একটা কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু ছিল। 4 নম্বর যেটা ইস্যু হচ্ছে সেটা হচ্ছে ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স থেকে শুরু করে জনসাধারণের ইনকাম ট্যাক্স থেকে শুরু করে সেটা, এবং সঙ্গে হেলথ ইন্স্যুরেন্স বা হেলথ প্রবলেম অর্থাৎ হেলথ সিকিউরিটি, সেটা কিন্তু ভুগছিল জো বাইডেন ক্ষমতাকালে। যেটা ডোনাল্ড ট্রাম্প এসে বললো যে নো, আমি এটাকেও অ্যাড্রেস করবো। কি অ্যাড্রেস করবো, সেটা হচ্ছে হেলথ যে ইস্যু বা হেলথ যে সংক্রান্ত যে সিকিউরিটির অভাব রয়েছে আমি সেটাকেও ক্লিয়ার করে দেবো। অ্যাট দ্য সেম টাইম আমি ট্যাক্স রেটকে কাট করবো। ট্যাক্স রেট যদি কাট করি, স্বাভাবিকভাবে মানুষের ইনকাম ট্যাক্স রেট যেটা তাদেরকে হাইলি দিতে হচ্ছে সেটা স্বাভাবিকভাবে কমে যাবে এবং সেটা ডিরেক্টলি বেনিফিটেড হবে। আমার ইন্ডিয়ার ক্ষেত্রেও যদি তাই হয়, যে যদি মিডল ক্লাসদের জন্য যদি ট্যাক্স রেটটাকে যদি কমিয়ে দেওয়া হয়, স্বাভাবিক মানুষের মধ্যে বিশাল একটা খুশির হাওয়া আসবে। হ্যাঁ, যেটা করা উচিত ইমিডিয়েটলি আমাদের গভর্নমেন্টের, এটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত এবং সরকারকে একেবারে ঢেলে ভোট দেবে, যে রুলিং পার্টি রয়েছে ঢেলে ভোট পাবে একবারে। তার কারণ আমাদের দেশেও কিন্তু মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস এরাই কিন্তু সব থেকে বেশি ইম্প্যাক্টেড। আমাদের দেশে কিন্তু বড় লোকেরা খুব বেশি ইম্প্যাক্টেড হয় না আমাদের যে ট্যাক্স রেট বা ট্যাক্স যে পলিসি রয়েছে।
সুতরাং এটা একটা খুব ভাইটাল ইস্যু, যেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুব সুন্দরভাবে কিন্তু ইস্যুটাকে তুলে ধরতে পেরেছিল। অ্যান্ড মানে একেবারে যে 5 নম্বর যে ইস্যু সেটা হচ্ছে কি গ্লোবাল ইস্যু। জো বাইডেনের গভর্নমেন্টের বা জো বাইডেনের যে অ্যাডমিনিস্ট্রেশনের সব থেকে যেটা বড় ইস্যু হয়েছে সেটা হচ্ছে গ্লোবালি বাইডেন কিন্তু কোনো রকম ভাবে যে ডমিনেন্স দেখাতে পারেনি। ডমিনেন্স দু রকমের হয়, একটা হচ্ছে ডিপ স্টেটের দ্বারা পরিচালিত ডমিনেন্স, অর্থাৎ ডিপ স্টেট চাইছে, ডিপ স্টেট মানে যারা অ্যাকচুয়ালি ডিপ স্টেট, হোয়াট ইজ ডিপ স্টেট? ডিপ স্টেট হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি একটা কনস্পিরেশনাল থিওরিতে বিশ্বাস করে, যারা প্রত্যেকটা যে রাইজিং বা ডেভেলপিং কান্ট্রির এগেনস্টে যারা কনস্পিরেসি করে পেছনে বসে, এইরকম কিছু সিক্রেট যে স্টেটস রয়েছে তারাই হচ্ছে ডিপ স্টেটস। এখানে ডিপ স্টেটসদের সঙ্গে কিন্তু অ্যাকচুয়ালি জো বাইডেন গভর্নমেন্ট বা ক্লিন্টন, যারা হিলারি ক্লিন্টন, এদের কিন্তু একটা খুব দারুণ একটা রিলেশন ছিল। এই রিলেশন থেকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বেরোতে চেয়েছে, এবং এই যে বেরিয়ে আসাটা এটা কিন্তু খুব ভালোভাবে দেখেছে কারা, সেটা হচ্ছে ওখানকার আমেরিকানসরা। তার কারণ তারা দেখছিল যে বাইডেনের সময় কিন্তু গোটা ওয়ার্ল্ডের যুদ্ধ হচ্ছে, কিরকম রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, চায়না তাইওয়ান প্রবলেম চলছে, এদিকে ইসরায়েল ইরান চলছে, এখানে আরো কিছু কিছু জায়গায় কি হচ্ছে, গভর্নমেন্ট উল্টে যাচ্ছে বা গভর্নমেন্টকে উল্টে দেওয়া হচ্ছে। এই যে ইস্যুসগুলো, এই ইস্যুসগুলো আমেরিকানসদের কাছে কিন্তু একটা ভালো বার্তা যাচ্ছিল যে তাহলে কি আমাদের ক্ষমতা কি হারিয়ে যাচ্ছে, আমাদের কি ডমিনেন্স কি তাহলে আর কোনো দেশে নেই। সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ইস্যুটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে এবং বলেছে যে না দেখো 2016 থেকে 20 সাল পর্যন্ত যখন আমি ছিলাম, নট এ সিঙ্গল ওয়ার, একটাও যুদ্ধ হয়নি, হোয়ারাজ 20 থেকে 24 দেখো গোটা দুনিয়া জুড়ে একেবারে একটা গ্লোবাল ওয়ার লেগে আছে সবসময়, এবং যার ফলে বিশ্ব ইকোনমি বারবার মার খাচ্ছে। সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে ফিরতে হবে, আর যদি ফিরতে হয় তাহলে আমার যে পলিসি থাকবে সেটা হচ্ছে অ্যান্টি ওয়ার পলিসি। এসেই কালকেই ঘোষণা করে দিয়েছে যে আই শ্যাল এন্ড দ্য ওয়ার। বিভিন্ন পত্রিকার হেডলাইন্স হয়েছে যে আমি যুদ্ধ পুরো খতম করব, আমি কোনো যুদ্ধকে আমি সাপোর্ট করব না। সুতরাং এই 5টা জিনিস আমেরিকানসরা দারুণভাবে অ্যাকসেপ্ট করেছে। এবং শুধু তাই নয়, লাস্ট একটা যে খুব সুন্দর একটা বুমেরাং হয়েছিল সেটা হচ্ছে যে হিন্দু ভোট এবং জিউইশ ভোট, এটা কিন্তু ঢেলে ট্রাম্প গভর্নমেন্টকে দিয়েছে। তার কারণ হিন্দুদের যে গোটা গ্লোবালি যে হিন্দুদের উপরে যে আক্রমণ হচ্ছে, এবং তার নিদর্শন বাংলাদেশ হচ্ছে সব থেকে বড় নিদর্শন যেটা বর্তমানে চলছে। সেখানে যে হিন্দুদের যে রাইটস নিয়ে প্রথম কোনো গ্লোবাল লিডার, প্রথম কোনো ইউএস লিডার যে কিন্তু খুলে কথা বলেছিল, খোলা মঞ্চে কথা বলতে পেরেছিল, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এবং এটার কারণে যে একটা হিন্দুদের যে সেন্টিমেন্ট গ্লোবালি, তারা কিন্তু একেবারে সেই সেন্টিমেন্টটা পুরো যেন কোথাও না কোথাও একেবারে খুব সুন্দরভাবে গিয়ে ম্যাচ করে গেছিল, এবং যার কারণে হিন্দু ভোট এবং জিউইশ অর্থাৎ ইসরায়েলে যারা আছে তাদের ভোট। তার কারণ ইসরায়েল সম্পর্কে কেন ইসরায়েলি ভোট এসছে বা জিউইশ ভোট এসছে, তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একবার বলেই ফেলেছিল যে ইসরায়েল হচ্ছে একটা ছোট্ট দেশ, তোমরা আরো বড় করো, এক্সপানশন করো, এইটুকু একটা দেশ কি হচ্ছে, একটু বড় করো তোমরা দেশ। বড় করা মানে বুঝতে পারছো, মানে ইনডিরেক্টলি তিনি কি বলতে চাইছেন, অর্থাৎ প্যালেস্তাইনের এগেনস্টে যে লাগিয়ে দেওয়া, অর্থাৎ প্যালেস্তাইন থেকে আরো যে জায়গা দখল করে নেওয়া, এই যে পলিসিটা খুব সুন্দরভাবে উস্কে দেওয়া, এটা কিন্তু জিউইশরা খুব ভালোভাবে নিয়েছে যে চলো তার মানে ইসরায়েলকে আমাদেরকে দারুণভাবে সাপোর্ট করছে কে, ডোনাল্ড ট্রাম্প। সুতরাং এই সমস্ত ফ্যাক্টর কিন্তু হয়ে গেছে ইউএস ইলেকশনে, এবং তাই ডোনাল্ড ট্রাম্প ইজ ব্যাক, এটা নিয়ে কোনো আর ডাউট নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে ডোনাল্ড ট্রাম্প আসার পরে বর্তমান তাহলে কোথায় কোন কোন সমস্যাগুলোর সমাধান হতে পারে, অথবা গ্লোবালি কোন কোন দেশগুলো কাদের কপালে এখন চিন্তার ভাঁজ বা কারা বেনিফিটেড হতে পারে, এবং ভারতও কতটা বেনিফিটেড হবে, আমরা সেটা যদি দেখি, প্রথমেই আমি দেখতে যাব সেটা হচ্ছে রাশিয়া অ্যান্ড ইউক্রেন। রাশিয়া এবং ইউক্রেনের এই যে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ, এখানে দেখো এই হচ্ছে কোথায় গেল ইউক্রেন, ইয়েস, তাহলে দেখো ইউক্রেন, এখানে হচ্ছে রাশিয়া। আচ্ছা, দীর্ঘ 3 বছর ধরে যুদ্ধ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে ইউক্রেনকে বাইডেন গভর্নমেন্ট কি করছিল, অস্ত্রশস্ত্র এবং ফান্ড তারা ফান্ডিং করছিল। স্বাভাবিকভাবে যখন কেউ একজন ব্যাকআপ দেবে, কেউ যখন পেছন থেকে কাউকে যখন একটা ব্যাকআপ দেবে, স্বাভাবিকভাবে ও কিন্তু লড়াইটা করবে। এখন এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্বাভাবিকভাবে একটা ভালো জিনিস হলো, সেটা হচ্ছে যে ইউক্রেনে কোনো আর ব্যাকআপ হবে না। ইউক্রেনে যে জেলেনস্কি যে রয়েছে, জেলেনস্কিকে পরিষ্কার করে বলে দেওয়া হবে ইমিডিয়েটলি, সেটা হচ্ছে ইলেকশন ক্যাম্পেইনে তো অলরেডি বলাই হয়েছে, এবং এখানে বলে দেওয়া হবে যে ভাই নো সাপোর্ট ফ্রম ইউএস এর ট্যাক্সের টাকায় তোমাকে ভাই যুদ্ধকে কেন প্রমোট করবো। আমেরিকানসরা তো এটা কোনোভাবেই চাইছে না যে আমাদের ট্যাক্সের টাকায় গ্লোবালি যুদ্ধ হবে, আমরা আমাদের ট্যাক্সের টাকা থেকে ইউক্রেনকে হেল্প করব রাশিয়ার বিরুদ্ধে লড়ার জন্য। নো, এরকম কোনো পলিসি হবে না। তাহলে ইউক্রেন স্বাভাবিকভাবে, ইউক্রেনের যে জায়গাগুলো দখল করে নিয়েছে এখন রাশিয়া, ইউক্রেনকে ইমিডিয়েটলি বলা হবে ইউ হ্যাভ টু স্টপ ওয়ার এগেনস্ট রাশিয়া, রাশিয়ার সঙ্গে তোমাকে যুদ্ধ বন্ধ করতে হবে ইমিডিয়েটলি। আর আমরা কোনো সাপোর্ট দেবো না। সাপোর্ট না দিলেই স্বাভাবিক, ইউএস থেকে সাপোর্ট যদি না আসে, স্বাভাবিকভাবে ইউক্রেনকে কিন্তু কি করতে হবে,
স্বাভাবিকভাবে বশ্যতা স্বীকার করতেই হবে এবং রাশিয়া স্বাভাবিকভাবে সেখানে আবার ডন হিসেবে আসবে। রাশিয়ার সঙ্গে ডেফিনেটলি ওয়েস্টের যে সম্পর্ক সেটা বরাবরই ভালো ছিল না, তোমরা জানো কোল্ড ওয়ার থেকে এটা চলে আসছে। বাট ডোনাল্ড ট্রাম্প পার্সোনালি ট্রাম্পের সঙ্গে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের কিন্তু সম্পর্ক এক্সেলেন্ট, জাস্ট লাইক বাটার, পুরো মাখো মাখো সম্পর্ক। রাশিয়ার উপরে বহুত স্যাংশনস ছিল। স্যাংশনস কথার অর্থ হচ্ছে যখন কোনো দেশে কিছু নিয়মাবলী, এক্সট্রা কিছু রুলস অ্যান্ড রেস্ট্রিকশনস লাগিয়ে দেওয়া হয় তাকে বলা হয় স্যাংশন। অর্থাৎ তুমি এটা করতে পারবে না। অ্যাকচুয়ালি আমি বেঁচে আছি বাট আমার গলাতে কি করা হয়েছে, একটা ফাঁস লাগিয়ে দেওয়া হয়েছে, মানে আমি দম নিতে পারছি না ঠিকঠাক করে। তার কারণ একটা দেশ দম নেয় কখন, যখন তার ইকোনমিক ফ্রিডম থাকে। স্যাংশনস কথার অর্থ হচ্ছে যখন তোমার ইকোনমিতে কেউ ইন্টারফেয়ার করবে, নাক গলাবে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্যাংশনস। এই স্যাংশনস রাশিয়ার উপরে বহু লাগানো ছিল। এই রাশিয়ার উপরে সমস্ত স্যাংশনস আশা করছে গ্লোবালি বিভিন্ন অ্যানালিস্টরা, তারা এখন এক্সপেক্ট করছে যে রাশিয়া থেকে সমস্ত স্যাংশনস সরে যাবে এবং রাশিয়া থেকে এখন খুললাম সমস্ত কিছু করা যাবে। এতে ইন্ডিয়ার বেনিফিট আছে একটা পয়েন্টে, আমি সেটাও তোমাদেরকে বলে যাই। সেটা হচ্ছে ইন্ডিয়া রাশিয়া থেকে এখন খোলা তেল কিনতে পারবে, আগেও কিন্তু এখনো কিনতে পারবে। শুধু তাই নয়, ইউএসএও কিন্তু চাইবে তেল বেচতে, ক্রুড অয়েলের দাম। আর ক্রুড অয়েল কিন্তু এখন এই মিডল ইস্টে যে ক্রাইসিসের জন্য ক্রুড অয়েলের যে দামটা বাড়ার কথা ছিল সেটা আর বাড়বে না। তার কারণ রাশিয়া থেকে স্যাংশন যদি সরে যায় তাহলে ইন্ডিয়া কিন্তু রাশিয়া থেকে কি করতে পারবে, ক্রুড অয়েল নিতে পারবে। শুধু তাই না, আরো অপশনস খুলে যাচ্ছে। আমরা ইউএসএ ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেও কিন্তু কিনতে পারবো, ক্রুড অয়েল নিতে পারবো। স্বাভাবিকভাবে ক্রুড অয়েলের যে ঘাটতি বা ক্রুড অয়েলের যে ইস্যু সেটা কিন্তু হয়ে যাবে। সেই কারণে ব্রেন্ট ক্রুড যদি আমি দেখি ইন্টারন্যাশনাল মার্কেটে, ব্রেন্ট ক্রুড তার দাম কিন্তু $75 ব্যারেলে নিচে নেমে এসেছে। ফর দ্যাট রিজন, তার কারণ ক্রুড অয়েল কিন্তু পর্যাপ্ত হয়ে গেছে। আমাদের শুধুমাত্র ওপেক প্লাস বা ওপেক কান্ট্রিগুলোর উপরে আর কোনো রকম কোনো ডিপেন্ডেন্সি বা ডিপেন্ডেন্ট করতে হবে না। তার কারণ রাশিয়া অ্যান্ড ইউএসএ উড বি দ্য সাবস্টিটিউট কান্ট্রি ফর দ্যাট রিজন। তাহলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের, বুঝতে পারছো, রাশিয়া ইজ বেনিফিটেড হিয়ার এবং ইউক্রেন স্বাভাবিকভাবে বশ্যতা স্বীকার করতে হবে। এটা গেল এইটা। এবার হচ্ছে আমি যদি ধরি চায়না অ্যান্ড তাইওয়ান ইস্যুতে স্বাভাবিকভাবে চায়নার সঙ্গে কিন্তু বরাবরই কিন্তু ইউএস প্রশাসনের একটা দ্বৈরথ রয়েছে, একটা প্রবলেম রয়েছে। ডোনাল্ড ট্রাম্প আসার পরে যে চায়নার সঙ্গে বিশাল কিছু বন্ধুত্ব হয়ে যাবে, নট এরকম কিছু ব্যাপার নয়। কিন্তু যেটা ডোনাল্ড ট্রাম্পের যে ইস্যু সেটা হচ্ছে নন ইন্টারফারেন্স ইস্যু। কথার অর্থ হচ্ছে চায়না যদি তাইওয়ানকে পেটাই করে তাহলে তাইওয়ানের পেটাই করলে তাইওয়ানকে তারা কোনো রকম সাহায্য করবে না। তার কারণ বাইডেন গভর্নমেন্ট তাইওয়ানকে সাহায্য করছিল, তাইওয়ানের হয়ে কথা বলছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এলে তাইওয়ানকে নিয়ে কোনো কথা বলবে না। তাহলে তাইওয়ানকে নিয়ে যদি কোনো কথা না বলে স্বাভাবিকভাবে চায়নার সঙ্গে কিন্তু আর কোনো রকম কোনো প্রবলেমও আসবে না, সে তার মতো করে ডিল করবে। অর্থাৎ নন ইন্টারফারেন্স পলিসিতে ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করছে। ডোনাল্ড ট্রাম্প নিজেকে আইসোলেট করার চেষ্টা করবে। আমাদের যে বিদেশ মন্ত্রী এই মুহূর্তে এস জয়শঙ্কর রয়েছেন, তিনি বলে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে, তোমরা নিউজ পেপার চ্যানেলগুলোতে দেখবে, তোমরা নিউজ পেপারগুলোতে, যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে ও যেটা করছে বা করতে চাইছে সেটা হচ্ছে যে ইউএসকে আইসোলেশনে নিয়ে যেতে চাইছে। কথার অর্থ হচ্ছে নন ইন্টারফারেন্স, অর্থাৎ আমি কারোর কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবো না, আমি শুধু আমার ব্যাপারটা নিয়ে ভাবো। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এমনই একজন লোক, হচ্ছে হি ইজ এ পিওরলি এ ন্যাশনালিস্ট। কথার অর্থ হচ্ছে আমেরিকা এবং আমেরিকার ভালোর জন্য যা যা করার দরকার তিনি তাই করবেন। তিনি হচ্ছেন এরকম লোক। ঠিক যেরকম ভাবে আমাদের দেশের এখন আমরা যে প্রধানমন্ত্রী যাকে পেয়েছি, মাননীয় নরেন্দ্র মোদী, তিনিও ঠিক সেরকমই। অর্থাৎ দেশের জন্য যেটা করা দরকার সেটাই আমরা করবো। তার কারণ আমরা প্রমাণ দেখেছি, ইউএস এর থ্রেটকে কোনোভাবে ভয় করেনি। তার কারণ ইউএস অনেকবারই বলেছে সাংশন লাগাচ্ছি, তুমি কিনতে পারবে না। তার কারণ রাশিয়া থেকে আমরা S-400 যে মিসাইল ছিল সেখান থেকে আমরা কিনতে পারবো না, সেটাও কিন্তু সাংশন ছিল। তারপরেও কিন্তু আমরা S-400 কিন্তু আমরা কিনেছিলাম। তার কারণ আমরা ইউএসএকে জবাব দিয়েছিলাম, আমাদের সরকার জবাব দিয়েছিল যে না, আমাদের যেটা প্রয়োজন, আমাদের যেটা নেসেসিটি রয়েছে সেটা আমরা কিনবো, কারোর কোনো সাংশনসকে আমরা মানবো না। ইরানের যে আমাদের যে চাবাহার পোর্ট ছিল সেটা নিয়েও সাংশনস ছিল, তারপরেও কিন্তু আমরা সেখানে কাজবাজ এগিয়েছি এবং সেটা নিয়েও আমরা, তার মানে এই ধরনের লিডাররা যারা, তারা হচ্ছে ন্যাশনালিস্ট লিডার, তারা আগে দেশকে প্রায়োরিটি দেয়। তাই ডোনাল্ড ট্রাম্পও কিন্তু তাই করতে চলেছে, সেটা হচ্ছে দেশকে আগে প্রায়োরিটি দেবে, তাই কোনো কিছুর মাঝে সে কিন্তু ঢুকবে না। তাহলে স্বাভাবিকভাবে রাশিয়া, চায়না, তাইওয়ান, এই ইস্যুটা ক্লিয়ার হলো। এবারে আসবো আমরা ইসরায়েল এবং আর কোথায়, ইসরায়েল রয়েছে আর হচ্ছে তোমার এই যে হামাস, হেজবুল্লাহ, অর্থাৎ ইরান। ইসরায়েল এবং ইরান কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। তার কারণ অলরেডি তার প্রমাণ পাওয়া যাবে, সেটা হচ্ছে ইরানের যে শেয়ার মার্কেট অলরেডি, ইরানের যে মুদ্রা কারেন্সি রিয়াল, সেটা অলরেডি ক্রাশ করে গেছে। দেখলাম যে পত্রিকায় লেখা হচ্ছে, সেটা হচ্ছে যে $1 এগেনস্টে নাকি 7 লাখ রিয়ালের এক্সচেঞ্জ ঘটছে। এটা একেবারে পত্রিকায় লেখা আছে যে ওখানকার যারা শেয়ার ট্রেডার তারা বলছে যে রিয়ালকে এক্সচেঞ্জ করছে তারা, সেটা হচ্ছে $1 এগেনস্টে। $1 ইকুয়ালস টু আমাদের রুপিতে এখন প্রায় 84 টাকা।
$1 সমান, আর সেখানে রিয়াল এক্সচেঞ্জ হচ্ছে প্রায় কাছাকাছি 7 লাখ। এটা আমার বক্তব্য নয়, কিন্তু তোমরা এটা এক্সচেঞ্জ মানে তোমরা এটা মিনস দেখতে পারো, যাচাই করতে পারো এতে গিয়ে পেপারগুলো, যেগুলো ইন্টারন্যাশনাল পেপারগুলো, সেখানে লেখা হচ্ছে যে 7 লাখ রিয়ালে কিন্তু সেটা এক্সচেঞ্জ। তার মানে ইরানে একটা ভীতি চলে এসছে। ইরানের যারা যুবক যুবতী তারা কি বলছে, তারা বলছে যে ইউএস গভর্নমেন্ট আগেও যেটা ছিল আর এই গভর্নমেন্টও যে এলেও আমাদের মনে হয় কপালে সেই চিন্তার ভাঁজ বরাবরই থাকবে। তার কারণ ইরানে যে স্যাংশনস ছিল সেই স্যাংশনস থাকবে। তোমরা এটাও বলে রাখি তোমাদের তথ্যের খাতিরে, 2015 সালে যে ইউএস গভর্নমেন্ট যে নিউক্লিয়ার ডিল করেছিল ইরান গভর্নমেন্টের সঙ্গে, সেটা কিন্তু 2018 সালে এসে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই ডিল থেকে সরে এসেছিল এবং উল্টে কিছু স্যাংশনস লাগিয়ে দিয়েছিল। স্বাভাবিকভাবে সেই স্যাংশনস লাগানো মানে কিছুক্ষণ আগে বলেছি সেটা হচ্ছে একটা মানুষ বেঁচে আছে বা তার গলাটাকে আটকে দেওয়া হয়েছে, তার গলাটাকে দমবন্ধ মানে সাফোকেট করার চেষ্টা করা হচ্ছে। সেখানকার যুবক যুবতীরা তাই বলছে যে আমরা দম নিতে পারছি না। 2 দশকেরও বেশি সময়, অর্থাৎ 20 বছরেরও প্রায় বেশি সময় ধরে আমাদের দেশে প্রচুর পরিমাণে স্যাংশনস রয়েছে যেটা ইউএস লাগিয়েছে। তাই কোনো দেশের সঙ্গে আমরা ঠিক করে খোলাখুলিভাবে ইকোনমিক কোনো একটা রিলেশনে যেতে পারছি না। কিন্তু আমাদের কি সেই দিন আসবে যেখানে ডোনাল্ড ট্রাম্প হয়তো আমাদের দিকে ফিরে তাকাবে না? ওরকম কোনো সম্ভাবনা নেই। তার কারণ ইরানের সঙ্গে চলছে এখন ইসরায়েলের দ্বৈরথ। আর কিন্তু তোমরা জানো যে মোটামুটি ডোনাল্ড ট্রাম্পকে মোটামুটি প্রো ইসরায়েলি বলা যেতে পারে, বা তার যে চিন্তা ভাবনা সেটা অনেকটাই ইসরায়েলিদের সঙ্গে মিলে যায়, এবং সেই কারণে ইরান এখানে কিন্তু ভুগতে পারে এবং ভবিষ্যতে আরও ভুগবে। যদিও বা পেজেশকিয়ান এই ব্যাপারটাকে খুব হালকাভাবে নিচ্ছে। পেজেশকিয়ান বলছে যে নো ইস্যু, ইউএসএতে কোন গভর্নমেন্ট আসছে সেটা নিয়ে আমরা অতটাও চিন্তিত নই, যে গভর্নমেন্ট আসুক না কেন আমরা আমাদের মতো করে চলবো। বাট ওখানকার কিন্তু যারা যুবক যুবতী, যেখানে বলা হয় যে যারাই হচ্ছে কিনা মেন পাওয়ার, তারা কিন্তু বলছে যে আমরা না বড় অসহায়। তার কারণ একদিকে ইসলামিক রিপাবলিক, তারা আমাদেরকে চিড়ে চাপটা করে দিচ্ছে। তাদের যে থট প্রসেস, তাদের যে আইডিয়ালিজম, সেই ইসলামিক রিপাবলিকদের যে আইডিয়ালিজম, তাতে আমরা মানে ভুগে যাচ্ছি। আর দু জায়গা হচ্ছে ইউএস থেকে যে স্যাংশনস দিয়ে আমাদেরকে পুরো দম বন্ধ করে রেখেছে। সুতরাং জানি না কবে উপরওয়ালা আমাদের দিকে ফিরে তাকাবে। তার মানে বুঝতে পারছো যে গ্লোবালি কতগুলো জিনিস পরপর চেঞ্জ করছে। এবারে আসছি বাংলাদেশে তোমরা জানো, আমরা যদি দেখি তাহলে বাংলাদেশে একটু তোমরা দেখবে যে বাংলাদেশে ইউনুস গভর্নমেন্ট এসছে, এখন ইন্টারিম গভর্নমেন্ট চলছে। আমরা বাংলাদেশে যদি দেখি তাহলে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে। সেই ইন্টারিম গভর্নমেন্টে দেখো ইউনুস রয়েছে। এখানে হাসিনা সরকার ছিল আওয়ামী লীগ থেকে, এখন ইউনুস তিনি নোবেল লরিয়েট একজন। এই নোবেল লরিয়েট কিন্তু 2016 সালে একটা ভুল করে ফেলেছিল। সেই ভুলটা গ্লোবালি এখন মনে হচ্ছে, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যখন 2016 সালে যখন ক্ষমতা এসেছিল, তখন সেই সময় বলেছিল যে যেন সূর্যগ্রহণ আমেরিকার ইতিহাসে শুধু নয় গোটা বিশ্বে যেন সোলার ইক্লিপস হচ্ছে, এবং এই সোলার ইক্লিপস যে হচ্ছে বা সূর্যগ্রহণ দেখা দিচ্ছে, এরপরে আর ডন বা ভোর হতে আর বেশি দেরি নেই। কথার অর্থ হচ্ছে এখন সূর্যগ্রহণ, এখন খারাপ সময়, ঠিক আছে একটা সময় ভালো সময়। ডোনাল্ড ট্রাম্প কিন্তু মেমোরিওয়ালা লোক, বিজনেসওয়ালা লোক, সে কিন্তু মাথায় এটা পুরো ভালো করে ধরে রেখে দিয়েছিল যে না, ইউনুস তাকে এটা বলেছে, 2016 সালে এটা বলেছিল। তাই ইউনুসের কপালে আপাতত যে গ্লোবাল যে অ্যানালিস্ট তারা মনে করছে যে ইউনুসের কপালে দুঃখ আছে। তার কারণ ইউনুসকে কিন্তু এখন গ্লোবালি, বিশেষ করে আমেরিকান ফোরাম থেকে চাপ দেওয়া হবে যে না, তোমরা বাংলাদেশে কিন্তু স্বাধীন সরকারকে প্রতিষ্ঠা করার চেষ্টা করো, বাংলাদেশের যে ডেমোক্রেসি বা গণতন্ত্র যেটা রয়েছে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করো। তার কারণ এখন অন্তর্বর্তীকালীন সরকার চলছে, ইন্টারিম গভর্নমেন্ট চলছে। তাই এখানে যদি একটু দেখো তাহলে দেখবে যেন সত্যি মনে হচ্ছে যেন হাসিনা তাকিয়ে আছে আর কি এখানে ডোনাল্ড ট্রাম্পের দিকে। আর ডোনাল্ড ট্রাম্প বলছে ডোন্ট ওয়ারি, আসছি আমি ব্যবস্থা করছি, কিছু একটা ব্যবস্থা করছি, চিন্তা করার কোনো দরকার নেই। মানে এরকম যেন একটা সিচুয়েশন যেন তৈরি হতে যাচ্ছে। হয়তো আমরা কয়েক মাসের মধ্যে বা কয়েক বছরের মধ্যে হয়তো আমরা দেখতে পাবো যে আর যাই হোক ইন্টারিম গভর্নমেন্টকে সরিয়ে দিয়ে একটা ওখানে অ্যাকচুয়ালি মানুষ যাতে ডেমোক্রেসিকে প্রতিষ্ঠা করতে পারে, প্রকৃত গণতন্ত্র যাতে প্রতিষ্ঠা করতে পারে তার ব্যবস্থা করা। এবং সেরকম হলেও হয়তো অবাক হওয়ার কিছু নেই যে সেখানে হয়তো আবার আওয়ামী লীগের সরকার অর্থাৎ হাসিনা সরকার হয়তো সেখানে আবারও গঠন হতে পারে। এটা আমার বক্তব্য নয়, এটা গ্লোবাল যারা অ্যানালিস্ট রয়েছেন তারা বলছেন যে এরকমটা হতে পারে। তার কারণ পশ্চিমী দেশ থেকে অ্যাকচুয়ালি বাইডেনের কয়েকদিন আগে বাইডেনের কোলে গিয়ে যে ইউনুস বসেছিল, সেই বাইডেন ইজ গন, কমলা হ্যারিস ইজ গন। তার কারণ আমেরিকার ইতিহাসে পালট হয়ে গেছে, ট্রাম্প এসে গেছে। আর তার পাশে যাকে তুমি দেখতে পাচ্ছ হি ইজ এলন মাস্ক। এই এলন মাস্ক আর কেউই নয়, গ্লোবাল এখন টাইকুন, গ্লোবাল বিলিয়নিয়ার টাইকুন, যে চাইলে গোটা গ্লোবালকে এখন চেঞ্জ করে দিতে পারে, যার হাতে স্টারলিংক রয়েছে, স্যাটেলাইট যে সমস্ত যে কানেক্টিভিটি সেটা রয়েছে, অর্থাৎ গোটা বিশ্বকে চাইলে এখন অন্ধকারেও পাঠিয়ে দিতে পারে আর কি। এই লোকটার সেই ক্ষমতা রয়েছে এবং সে পুরো ক্যাম্পেনে ডোনাল্ড ট্রাম্পের পাশে ছিল এবং তার জীবনের রিস্ক নিয়ে কিন্তু সে আজকে সেই ক্যাম্পেইনকে সফল করেছে এবং ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু আবার সেই ক্ষমতায় ফিরিয়ে নিয়ে এসছে। এবং এটা দারুণ একটা জড়ি হতে পারে। হি ইজ এ বিজনেসম্যান, নাও পলিটিশিয়ান, বাট হি ইজ এ কোর বিজনেসম্যান এবং গোটা বিশ্বে ওয়ান অফ দ্য
ওয়ান অফ দ্য রেয়ারেস্ট জিনিয়াস বলা যেতে পারে, সেটা হচ্ছে এলন মাস্ক, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে ইউনুসকে দেখতে পাচ্ছ এখনই এই ছবিতে যেরকম ভাবে বলা আছে, আমার তো মনে হচ্ছে এখনই না কেঁদে ফেলে, ব্যাপারটা এরকমই একটা মানে ছবিতে দেখতে পাচ্ছি যে যেন কেঁদেই ফেলবে, ব্যাপারটা এরকম আর কি, যে না ভাই আমি আর কিছু বলছি না ভাই, ছেড়ে দাও, ব্যাপারটা এরকম আর কি। তো দেখা যাক এবারে বাংলাদেশে, তার কারণ বাংলাদেশের ইস্যুটা নিয়ে আমাদের অনেকটা কনসার্ন রয়েছে, তার কারণ আমি এখানে না বলে পাচ্ছি না, সেটা হচ্ছে বাংলাদেশিরা বারবার আমরা দেখি যে বাংলাদেশের কিছু কতিপয়, সবাই নয় নিশ্চয়ই, বাংলাদেশের কিছু জন আছে যারা ফেসবুকে বিপ্লব করে বা যারা হোয়াটসঅ্যাপে বিপ্লব করে এবং সেই বিপ্লবে তারা ভারত বিরোধী স্লোগান তোলে, ভারত বিরোধী কথাবার্তা বলে। তারপরে যখন আবার রয়্যাল এনফিল্ড যখন ভারতবর্ষ থেকে যখন আবার বাংলাদেশে যায়, আবার সেই রয়্যাল এনফিল্ড কেনার জন্য তারা আবার মোটামুটি লম্বা লাইনে দাঁড়িয়েও পড়েন। আমরা কোনো কিছুকেই খারাপ হিসেবে দেখছি না, আমরা শুধু বাংলাদেশিদের বা বাংলাদেশের যারা এই ধরনের যারা খুব প্রো ইসলামিক বা যারা খুব ফ্যানাটিক বা খুব র্যাডিক্যালিজমে যারা বিশ্বাস করে, যারা খুব র্যাডিক্যালস, আমি তাদের উদ্দেশ্যে একটা বলতে চাইছি, সেটা হচ্ছে যে কোনো কিছু করে লাভ নেই, তার কারণ ইন্ডিয়াই হতে পারে তোমার প্রকৃত বন্ধু, তার কারণ আমরাই হচ্ছি প্রতিবেশী। 1971টা তোমরা ভুলে গেলে হবে না, 1971-এ কিন্তু আমরা সাহায্য করেছিলাম, আজকে তোমরা স্বাধীন হয়েছো, সেই জায়গাও তোমাদের রয়েছে। সুতরাং আমি বলবো সেই জায়গায় কোনো রকম কোনো তিক্ততা বাড়িয়ে লাভ নেই, তোমরা তোমাদের সরকার চালাও, তার কারণ তোমরা আমাদের কূটনৈতিক প্রতিবেশী, তার আমরা চাইবো সবসময় যে আমাদের পাশের দেশটা যেন খুব শান্তি বিরাজ করে, তার কারণ যদি পাশের দেশে শান্তি না থাকে তাহলে আমাদের দেশেও কিন্তু ইলিগাল ইমিগ্রেশন হতে পারে এবং ভারতও সেটা সাফার করতে পারে। তাই ভারতের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে একটা ঠিকঠাক গভর্নমেন্ট হওয়াটা খুব জরুরি, যেটা কিনা ভারতের ক্ষেত্রে ভারতের কূটনৈতিক পরিসরে একটা ভালো জায়গা তৈরি হতে পারে। তাই বাংলাদেশে হয়তো আমরা সেরকম কিছু জায়গা দেখতে পারি। নেক্সট আমরা দেখো, এবারে আমরা লাস্ট আসছি মোদির সঙ্গে কিরকম কি সম্পর্ক। এখন জানো তোমরা, আমি কয়েকদিন আগেই বলেছিলাম যে মোদির সঙ্গে কানাডার সম্পর্ক খারাপ হচ্ছে বা কানাডার প্রবলেম হচ্ছে। তো জানো তোমরা জাস্টিন ট্রুডোরও কিন্তু পেটাই হবে, তার কারণ জাস্টিন ট্রুডোকে ডিরেক্ট পেটাই হবে না, জাস্টিন ট্রুডোর যেটা হবে সেটা হচ্ছে তোমার কানাডিয়ান যে ডলার, তার কারণ হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট তোমরা মাথায় রাখবে যে জাস্টিন ট্রুডোর উপরে একটা প্রেসার থাকবে, সেটা হচ্ছে যে কানাডিয়ান ডলারকে সেখানে উইক করার চেষ্টা করা হবে, তার কারণ ইউএস ডলারকে সেখানে স্ট্রেনথেন করার দরকার হবে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটাতেই বিশ্বাস করে, কানাডিয়ান পলিসি বা কানাডিয়ান যে ট্রুডোর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো নয়, তাহলে ট্রুডো চাইছে যেটা সেটা কিন্তু হবে না। ট্রুডো যেভাবে সেখানে খালিস্তানি সাপোর্ট বা এটসেট্রা এগুলো যেটা করছে, সেটা হয়তো আশা করা হচ্ছে, জানি না এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কি ইস্যু নেবে বা মানে কি স্ট্যান্ড নেবে, বাট আশা করছি আমরা যে হয়তো সেই ইস্যুটা বা সেই স্ট্যান্ডটাও হয়তো একটু নরম হতে পারে এবং ভারতের যে সার্বভৌমত্বে যাতে ইন্টারফারেন্সটা কানাডা না করে সে বিষয়টা হয়তো আরো ভালো হবে। তবে কানাডার ক্ষেত্রে কিন্তু যেটা দুঃখ আছে সেটা হচ্ছে কানাডা থেকে যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু ইউএস এর দিকে চলে যেতে পারে, তার কারণ কানাডার ডলার যদি উইক হয় তাহলে স্বাভাবিকভাবে ইনভেস্টমেন্ট বা এফপিআই ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট সেগুলো কিন্তু সব ডলারে অর্থাৎ ইউএস এর দিকে শিফট করবে। তো সেটা যদি হয় তাহলে কানাডার যে এমনিতেই ছিল সেখানে ইনফ্লেশন ইস্যু, এমপ্লয়মেন্ট ইস্যু, এগুলো কিন্তু আরো মানে জবরদস্ত হবে এবং 2025-এ ট্রুডোর ভাগ্য নির্ধারণ হবে। তো সেটা কিন্তু খুব কঠিন হবে, 2025-এর ইলেকশনে ট্রুডো আলটিমেটলি কি রেজাল্ট করতে যাচ্ছে সেটা কিন্তু খুব কঠিন হবে। এবারে আসি, এটা হচ্ছে 2019-এর যে G7 যে সামিট হয়েছিল, এটা হচ্ছে তারই ছবি, 2019-এর ছবি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এই দোস্তি হচ্ছে আলাদা দোস্তি, এ দোস্তি একটা অন্যরকম দোস্তি, যেখানে খুলে দুজন একেবারে কথা বলতে পারবে, কারণ দুজনের যে ভাইবস, যেটা দুজনের যে লেভেল যেটা সেটা ম্যাচ করে গেছে। হি ইজ এ ন্যাশনালিস্ট, দেশ ছাড়া কাউকে চেনে না, ইনিও দেশ ছাড়া কাউকে চেনে না, এদের মধ্যে পার্সোনাল বন্ধুত্বও ভালো, তাই দেশের স্বার্থে যা যা করা দরকার এরা দুজনেই করবে এবং সেই ফ্যাক্টরে যদি আমি দেখি তাহলে আমরা দেখব যে ভারত কিছু কিছু ক্ষেত্রে বেনিফিটেড হতে পারে। কিভাবে বেনিফিটেড হবে না, চায়নাতে কি হবে, ট্যারিফ লাগবে। চায়নাতে ট্যারিফ কি, মন দিয়ে শুনবে জায়গাগুলো, চায়নাতে যে ট্যারিফটা আসছে সেটা হচ্ছে চায়না থেকে যে মালগুলো ইউএসএ আমদানি করে, অর্থাৎ চায়না যেগুলো এক্সপোর্ট করে ইউএসএতে সেগুলোতে শোনা যাচ্ছে প্রায় কাছাকাছি 50 to 60% ট্যারিফ এক্সট্রা লাগবে, অর্থাৎ 100 টাকার মালটা ওখানে বেচতে গেলে 160 টাকা। তাহলে স্বাভাবিকভাবে কোম্পানিগুলো লস করবে, ওখানে ক্রেতা বা ওখানে বিক্রি হবে না, অর্থাৎ পারচেজিং পাওয়ারটা ধীরে ধীরে কমবে। সেখানে যে ভ্যাকুমটা তৈরি হবে সেই ভ্যাকুমটা ইন্ডিয়ার কোম্পানিগুলো কিন্তু এবার নিতে শুরু করবে, ইন্ডিয়ার কোম্পানিগুলো সেটা কিন্তু বেনিফিটেড হবে। তার কারণ প্রত্যেকটা জায়গায় আমরা বলেছি শূন্যস্থানের কোনো রকম কোনো কিন্তু দাম নেই, সুতরাং সেই শূন্যস্থান ভরাট করার জন্য ভারতের প্রতিবেশী দেশ কিন্তু ভারতে রয়েছে, মানে চীনের প্রতিবেশী দেশ কিন্তু ভারত রয়েছে এবং সেটা সে কিন্তু ফিল আপ করার জন্য পুরো আগ্রহী। সুতরাং চায়নার কিন্তু এই জায়গায় একটা লস হবে। ভারতের সঙ্গে যদি দেখি তাহলে ভারতের যেটা হচ্ছে, আমরা যদি ট্রেড যদি দেখি
ভারতের সঙ্গে ইউএসের কিন্তু খারাপ কিছু হওয়ার কিছু নেই, একটু হলে ভালো হতে পারে। ভারতের সঙ্গে যে ইম্প্যাক্টটা মিক্সড ইম্প্যাক্ট থাকবে। অনেকে যারা খুব লাফাচ্ছে যে ভারত বিশাল কিছু হয়ে যাবে, ডোনাল্ড ট্রাম্প চলে এসেছে, নো, এরকম কিছু হবে না। ইকোনমিক্যালি ওরকম কিছু হতে চলেছে না। তার কারণটা হচ্ছে ইকোনমিক্যালি দুজনেই কিন্তু দুজনের দেশকে ভালোবাসে। তার মানে ইন্ডিয়ার উপরে কিন্তু ট্যারিফ লাগবে, কিন্তু সেটা কম লাগবে। তার কারণ নেগোসিয়েশন হবে, দুজন বন্ধু হ্যালো করবে, হ্যাঁ ভাই একটু কমিয়ে দে, এ বলবে হ্যাঁ ভাই এটা তোকে দিতেই হবে। তার কারণ ডোনাল্ড ট্রাম্পের রাগ আছে। 2019 সালে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি করেছিল, আমাদের স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপরে কি লাগিয়েছিল, ট্যারিফ লাগিয়েছিল। আমাদের স্টিল যে কোম্পানি, আমাদের যে অ্যালুমিনিয়াম কোম্পানি, এগুলো কিন্তু মার খেয়েছিল 2019 সালে। ভারতও কিন্তু থেমে থাকেনি। 2019 সালে যেই এরা লাগিয়েছে, মোদিও কিন্তু খুব হালকা করে মিষ্টি করে দিয়ে দিয়েছে, তাদেরও প্রোডাক্টের উপরে ট্যারিফ লাগিয়ে দিয়েছে। এবং আমরা যেখানে যেখানে যারা একবার আমাদেরকে মোটামুটি একটু হালকা করে দিয়ে দেয় আর কি, তাদেরকে কিন্তু আমরা ভবিষ্যতে খুব ভালো করে দিতে পারি, সে নিদর্শন কিন্তু মোদিজি রেখেছে। এবং সেখান থেকে কি করেছে, বর্তমান যদি আমি যদি ট্রেড যদি ভ্যালুটা যদি দেখি, তাহলে ট্রেড ভ্যালুতে দেখতে পাচ্ছি আমরা প্রায় 77 বিলিয়ন ইউএস ডলার, সেটা আমরা ইউএসএ তে কি করি, আমদানি, মানে মিন্স ইউএসএ আমদানি করাই আমাদের কাছ থেকে, মানে আমরা এক্সপোর্ট করাই। আর আমদানি করি কত, 42। তাহলে সারপ্লাস কত, ভালো করে দেখো, 35 বিলিয়ন ডলার এখনো সারপ্লাস রেখেছি আমরা এই ট্রেডকে। ডোনাল্ড ট্রাম্প চাইবে এটাকে ব্যালেন্স করতে, অর্থাৎ জিরো করতে। মাথায় রাখবে এটা, ডোনাল্ড ট্রাম্পের ইস্যু থাকবে এটাকে ব্যালেন্স করা। তার কারণ ইন্ডিয়া কিন্তু সার্পেন্ট নিচ্ছে, ইন্ডিয়া কিন্তু এজ ক্রিয়েট করছে। ইন্ডিয়া কিন্তু ইউএস এর উপরে কি রেখেছে, যে ট্রেড যে ডমিনেন্স সেটা কিন্তু রেখেছে। তো স্বাভাবিকভাবে ও চাইবে এটাকে কি করতে, স্বাভাবিকভাবে এই 77 আর 42 এটাকে ব্যালেন্স করতে। তার কারণ আলটিমেটলি কিন্তু ইউএস ডলার আমরাই রেখে দিচ্ছি, আমাদের কাছে এটা কিন্তু কি হয়ে যাচ্ছে, প্রিজার্ভ হয়ে যাচ্ছে। তাই আমাদের ফরেক্স যে পাওয়ার, FOREX, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা, সেটা কিন্তু আমাদের এই কারণেই কিন্তু বাড়ছে, বাড়ার পেছনেও কারণ রয়েছে। তার কারণ ইউএস এর সঙ্গে আমাদের ট্রেড সারপ্লাস। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু তারা চাইবে যে কোনোভাবে ইন্ডিয়ার সঙ্গে যাতে ব্যালেন্সে আসা যায়। আর একটা হয়তো আবদার তুলতে পারে, আমরা এমনি এমনি কিন্তু এখানে এলন মাস্ককে আসতে দেখিনি। অ্যাকচুয়ালি এলন মাস্কের যে টেসলা, এই টেসলা যে গাড়ি, সেটা কিন্তু আসতে পারে। তার কারণ অনেক দিন ধরেই এলন মাস্ক কিন্তু বলছে মোদির সঙ্গে যোগাযোগ করে যে এই কারের যে ব্যবসাটা ইভি, সেটা আমরা মোটামুটি ইন্ডিয়াতে যাব, কিন্তু সেটা মোদি গভর্নমেন্ট 100% ট্যাক্স দিয়ে রেখেছে। তার কারণ আমরা জানি, আমরা যেটাতে বিশ্বাস করি সেটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া। তো মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে আমরা টাটাকে গুরুত্ব দিয়ে রেখেছি, যে টাটার গাড়িগুলো আমাদের বিক্রি হোক, বা টাটা হচ্ছে আমাদের মেড ইন ইন্ডিয়া, টাটা হচ্ছে আমাদের গর্ব। সুতরাং সেটা তো স্বাভাবিকভাবে টেসলা যদি এখানে আসে, টেসলা এলে টাটার স্বাভাবিকভাবে ব্যবসায় ক্ষতি হতে পারে। তাই টেসলাকে আমরা 100% মোদি কিন্তু কি দিয়ে রেখেছে, এটা স্বাভাবিকভাবে ট্রাম্পের সঙ্গে যেহেতু ভালো বন্ধুত্ব আছে, বলবে ভাই টেসলাকে তো এন্ট্রি দিতেই হবে, তার কারণ এলন মাস্ক আমার হয়ে ভাই লড়েছে, সুতরাং টেসলাকে একটু এন্ট্রি দাও, টেসলা যাতে ব্যবসা করতে পারে। তাহলে শুধু সেখানে নয়, কোয়াড কান্ট্রিগুলোতেও টেসলা কিন্তু ব্যবসা করতে পারে। কোয়াড যে কান্ট্রিগুলো রয়েছে, অর্থাৎ আমরা জানি সেখানে জাপান রয়েছে, সেখানে অস্ট্রেলিয়া রয়েছে, ইন্ডিয়া রয়েছে এবং ইউএসএ। তাহলে এই সমস্ত কান্ট্রিগুলোতে কিন্তু টেসলার একটা ব্যাপক জায়গা কিন্তু আসতে পারে। সুতরাং এও কিন্তু সেই নেগোসিয়েটটা করবে, অর্থাৎ তারাও কিন্তু বেনিফিট হওয়ার বা বেনিফিটেড হওয়ার কিন্তু চেষ্টা করবে। সুতরাং এই পয়েন্টে যদি দেখি, আমাদের যে এক্সপোর্ট ইন্ডাস্ট্রি কিছুটা মার খেতে পারে কে জায়গাগুলো, সেটা হচ্ছে আইটি বা ধরো ফার্মাসিউটিক্যাল, এগুলো একটু আমাদের একটু চাপে এখন আপাতত থাকতে পারে, যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো। তার কারণ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বেসিক্যালি যে মুনাফা কামায়, ম্যাক্সিমাম যেটা কামায় সেটা ইউএসএ তে রপ্তানি করে। তো স্বাভাবিকভাবে ইউএসএ থেকে কিন্তু এই জায়গাগুলো একটু প্রবলেম হতে পারে। আইটি সেক্টরগুলো, যেগুলো আইটি কোম্পানিগুলো রয়েছে আমাদের দেশে, যেগুলো সার্ভিসেসের সঙ্গে যুক্ত, আইটি সার্ভিসেস মানে সফটওয়্যার টেকের, সেটাও একটু প্রবলেম হতে পারে। তার কারণ 2016 সালে এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু H1B ভিসা নিয়ে কিন্তু রুল রেস্ট্রিক্ট করেছিল। তো এবারেও যদি এসে যদি H1B ভিসা নিয়ে যদি রেস্ট্রিক্ট করে, সাধারণত এই ভিসাতে যারা যায় সাধারণত তারা হচ্ছে এই সফটটেক ইঞ্জিনিয়ার, হেনাতানা খুব বড় লেভেলের। তো স্বাভাবিকভাবে এদের ক্ষেত্রে যদি এই রেস্ট্রিকশন যদি আসে, তাহলে আইটি যে মার খাইতে পারে এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে এটাও দেখার বিষয় যে অ্যাকচুয়ালি আইটি ইন্ডাস্ট্রি আমাদের মার খাচ্ছে কিনা, বা এটা সমঝোতা কতটা ভালোভাবে করতে পারছে, এটা একটা ইস্যু রয়েছে। আর কি ইস্যু রয়েছে, আর ইস্যু রয়েছে যে আমাদের যদি এখানে যদি এলন মাস্ক যদি আসে, তাহলে আমরাও কিন্তু বেনিফিটেড হব। কিভাবে বেনিফিটেড হব না, এলন মাস্ক যদি আসে গাড়ি নিয়ে, তাহলে স্বাভাবিকভাবে যে অ্যালায়েড যে ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে ব্যাটারি থেকে শুরু করে সেমিকন্ডাক্টর কোম্পানি থেকে শুরু করে আরও চিপগুলো যেগুলো তৈরি হবে, আদার্স যে অ্যালাইড যে পোর্শনগুলো তৈরি হবে, তো সেগুলো কিন্তু মেড ইন ইন্ডিয়া প্রজেক্টের মধ্যে আসবে, অর্থাৎ মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের মধ্যে আসবে। তো স্বাভাবিক এখানে কি হবে, বিভিন্ন ফ্যাক্টরি হবে বা কোম্পানিগুলোতে কি হবে, আরও বেশি করে বিনিয়োগ আসবে। এটা কিন্তু একটা রাস্তা তৈরি হতে পারে। আর কি হতে পারে, চায়নার সঙ্গে যেহেতু স্বাভাবিকভাবে চায়নার উপরে যেহেতু একটা ওই এক্সট্রা যেহেতু ট্যারিফ লাগতে পারে, এই ভয়ে চায়নার কোম্পানিগুলোতে যে ইনভেস্টমেন্ট ছিল ইউএসএ থেকে, তারা এবারে কি করছে, অর্থাৎ FPI তাকে বলা
হয় ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, এরা চায়না থেকে কিন্তু ইন্ডিয়ার দিকে এবারে আসবে, চায়না থেকে কিন্তু এবার ইন্ডিয়ার দিকে এদের ঝোঁকার প্রবণতা আসবে এবং অলরেডি আসা শুরু হয়ে গেছে। তাই আমরা দেখতে পাচ্ছি চায়নার মার্কেটও কিন্তু পড়েছে, আমরা দেখেছি গ্লোবালি বিভিন্ন মার্কেটগুলো বিভিন্নভাবে রিয়াক্ট করছে, আমরা সেটাও দেখব। এবং ইউএস এর মার্কেট কিন্তু এই মুহূর্তে চাঙ্গা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ডাউ জোন্স, আমরা ইলেকশন জাস্ট জেতার পরে আমরা ডাউ জোন্সকে দেখতে পাচ্ছি কাছাকাছি প্রায় 3.5% শেয়ার মার্কেট কিন্তু ওখানে আপ হয়ে গেছে, ডাউ জোন্স যেটা হয়েছে। আমরা তারপরে দেখতে পাচ্ছ তোমরা 544 পয়েন্ট ডাউ জোন্স গেছে। তারপরে ন্যাসড্যাক গেছে, ন্যাসড্যাকও যথেষ্ট বেড়েছে, ন্যাসড্যাকের পোর্শনটা আমরা দেখতে পাবো। এই যে ন্যাসড্যাক কম্পোজিট দেখো ভালো করে, প্রায় 3%-এর কাছাকাছি বেড়েছে। ইলেকশন জেতার ঠিক পরের দিন আমাদের সেন্সেক্স যদি দেখি, আমাদের সেন্সেক্স কিন্তু রিয়াক্ট করেছে নেগেটিভ ভাবে, প্রায় 1% সেন্সেক্স ডিপ মেরেছে। তার কারণ এটাই যে মিক্স যে রিয়াকশন আমি বললাম, যে গ্লোবালি কিন্তু বিভিন্ন শেয়ার মার্কেটগুলো কিন্তু মিক্স রিয়াকশন দিচ্ছে, কোনো দেশ বেনিফিটেড হতে পারে, কোনো দেশ লস করতে পারে ট্রাম্প আসার কারণে। বাট আমি শেষ কথাটা না বলে পাচ্ছি না, তার মানে ইকোনমিক্যালি ভারত কতটা বেনিফিটেড হতে পারে। আমি প্রত্যেকটা পয়েন্টস আমি তোমাদেরকে বললাম, জিওপলিটিক্যালি কতটা। একটাই কথা বলবো, ভারতের লাভ লস যাই হোক না কেন, আমরা যেটা চাই সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইন্ডিয়া এই মুহূর্তে যে থ্রেটে ছিল সেটা হচ্ছে যে ইসলামিক রিপাবলিকগুলো থেকে ইন্ডিয়া কিন্তু একটা থ্রেট ছিল। তার কারণ ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে বারবার করে আমরা দেখেছি যে ইসলাম রিপাবলিক গুলো থেকে যারা অ্যাকচুয়ালি র্যাডিক্যালস, যারা বিভিন্ন টেরোরিস্ট অর্গানাইজেশনস, তারা কিন্তু বরাবরই ইন্ডিয়ার কাছে একটা থ্রেট। তো স্বাভাবিকভাবে ইন্ডিয়ার কাছে যে এই থ্রেট, এটা কিন্তু যারা ডিপ স্টেট তারা কিন্তু এটাকে সাপোর্ট করছিল। বিশেষ করে আমি বলেছি যে আমেরিকান যুক্তরাষ্ট্রের আগের যে সরকারগুলো তারা কিন্তু ওইগুলোকে ভীষণভাবে প্রমোট করতো, এবং বলেছি যে কিভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের অঙ্গুলি হেলনে বাংলাদেশের সরকারটা পড়ে গেল বা ফেলে দেওয়া হলো, এ সমস্ত কিছু কিন্তু ঘটতে পারে। ডোনাল্ড ট্রাম্প আসায় অন্ততপক্ষে ভারতের দিক থেকে একটা যেটা হচ্ছে সর্বোত্তম যে কাজটা হলো সেটা হচ্ছে অন্তত এই সমস্ত কাজগুলোর ক্ষেত্রে টোটালি রুখে দেওয়া হলো। অর্থাৎ আমাদের যে ইন্টারনাল সিকিউরিটি, আমাদের যে এক্সটার্নাল সিকিউরিটি, আমরা অন্তত সেই জায়গায় দারুণভাবে সিকিউর হয়ে গেলাম। তার কারণ ডোনাল্ড ট্রাম্প আমাদের গোটা বিশ্বের হিন্দু সংগঠনকে নিয়েও যেরকম কথা বলছে, তাদের রাইটস নিয়েও যেরকম কথা বলছে, একই রকমভাবে যে ওই সমস্ত যে ফ্যানাটিক গ্রুপ রয়েছে বা র্যাডিক্যালস গ্রুপ রয়েছে বা যারা ওই সমস্ত টেরোরিস্ট অর্গানাইজেশন রয়েছে তাদের এগেনস্টেও যে তার যে একটা যে স্ট্যান্ড, যে খুব কঠোর স্ট্যান্ড হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাই ভারত কিন্তু নিশ্চিন্তভাবে একটা বেনিফিট পেলো, ভারত কিন্তু একটা ভালো বন্ধু পেলো ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ হোয়াইট হাউসে আমাদের একটা ভালো লোক হলো যে কিনা আমাদের অন্তত এই সমস্ত থ্রেটগুলো থেকে অন্তত আমাদের কাছে একটা বিশাল বড় সুরক্ষা দেবে। সুরক্ষা আমরা ডিরেক্টলি চাই না, এটাও প্রত্যেককে ক্লিয়ার করে রাখি। আমরা কারোর উপরে ডিপেন্ড করে থাকি না। তার কারণ ইন্ডিয়া হচ্ছে নিউক্লিয়ার শক্তিধর একটা দেশ। ইন্ডিয়া হচ্ছে আর্মি, নেভি, এয়ারফোর্স ভীষণভাবে স্ট্রং, অর্থাৎ যার মিলিটারি নিয়ে একটা আনপ্যারালাল মিলিটারি, যেটা ওয়েস্টার্নে ও পর্যন্ত আমাদের এই মিলিটারি কিন্তু এফিসিয়েন্সি নিয়ে কাজ করে আমাদের সেনা। শুধু তাই নয়, আমাদের ব্রহ্মোস রয়েছে, আমাদের কালি মিসাইল রয়েছে, আমাদের রাফায়েল রয়েছে, আমাদের এমন কোনো ডিফেন্স সিস্টেম নেই যেটা আমরা যে কোনো দেশের সঙ্গে লড়ার ক্ষমতা রাখি। শুধুমাত্র আমাদের যেটা ইস্যু হচ্ছিল সেটা হচ্ছে বাইরে থেকে বিভিন্নভাবে যে অর্গানাইজেশনগুলোকে ফান্ডিং করা হচ্ছিল বা প্রমোট করা হচ্ছিল আমাদের দেশের অখণ্ডতাকে প্রশ্নচিহ্নের মুখে তোলার জন্য। সেই অখণ্ডতা কিন্তু এখন পুরোপুরি ঠিকঠাক অবস্থায় থাকবে। সেই অখণ্ডতাকে কেউ কিন্তু এখন আর চ্যালেঞ্জ করার ক্ষমতায় থাকবে না। তার কারণ বিশ্ব যে পরিচালনা করে বা বিশ্বে যাদের একটা প্রভাব রয়েছে, সেই হোয়াইট হাউস ট্রাম্প বসেছে, এবং ট্রাম্প আর কেউ নয়, মোদি, আমাদের যিনি প্রাইম মিনিস্টার, তার একজন ভালো বন্ধু। অতএব স্বাভাবিকভাবে দুজন দেশের জন্য যে ভালো কিছু করবে, অর্থাৎ মোদি তার দেশের জন্য, অর্থাৎ আমাদের প্রিয় ভারতের জন্য মোদিজি যেরকমভাবে নেগোসিয়েট করবেন, ডোনাল্ড ট্রাম্পও আশা করি তিনিও তার দেশের জন্য করবেন। যে কোনো মানুষ তার দেশের জন্য করার অধিকার রয়েছে, যে কোনো দেশের জন্য যদি করে আমরা তাদেরকে ডেফিনেটলি স্যালিউট জানাবো। সুতরাং আশা করি আজকের জিওপলিটিক্যাল ইস্যুতে তোমরা এই পুরো ইস্যুটা তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেল। প্রত্যেকে তোমরা ভালো থাকো। জয় হিন্দ।